ওয়েলকাম টু মুভি মাইন্ড। আজ তোমাদের জন্য রয়্যাল বিট্রোডাল বা দ্য এম্পায়ারাস বিট্রোডাল চাইনিজ ড্রামার থার্ড পার্টের গল্প নিয়ে এসেছি। প্রথম দুই পার্টে যে এপিসোডগুলো এক্সপ্লেন করা হয়েছে সেগুলো এখনো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে এসো। আর যারা দেখে নিয়েছো তারা চলো আজ থার্ড পার্টের এক্সপ্লেনেশন দেখে নেই। সেকেন্ড পার্টের শেষে আমরা দেখেছিলাম আন রুলার, যে কিনা তিংহুইয়ের সাথে নিজের খাতা বদল করেছিল, সে আর কেউ না, জিয়াং মেই। তিংহুই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে আসলো আর এমন কাজ কিভাবে করলো। তবে জিয়াং মেই তো একদম না চেনার ভান করতে থাকে। আসলে সে এখানে আসতে পেরেছে ব্ল্যাক টাইগারের সেই অ্যাসিস্ট্যান্টের সাথে অবৈধ সম্পর্ক করে। সে নিজের রূপ দিয়ে তাকে লালসা দেখিয়েছে আর তাকে এটাও বলেছে যে তিংহুই কিভাবে ব্ল্যাক টাইগার গ্যাংকে ধ্বংস করে দিয়েছে। সে অ্যাসিস্ট্যান্টও জিয়াং মেয়ের রূপের জালে পড়ে যায় আর তিংহুইয়ের ক্ষতি করার জন্য তাকে আনরুলার সাজিয়ে তার পিছনে লাগিয়ে দেয়। আগের পার্টে আমার একটু ভুল হয়েছিল। সেখানে যে বলেছিলাম নতুন একটা গ্যাং, সেটা আসলে কোনো নতুন গ্যাং নয়, সেটাই আসল ব্ল্যাক টাইগার গ্যাং। আর শাহজৌতে যেটা ছিল সেটা বলতে পারো এই গ্যাংয়ের একটা শাখা মাত্র। যাক, এবার বর্তমানে তিংহুই জিয়াংমেইয়ের পুরো পরিচয় ফাঁস করে দেয় আর বিচার চাইতে থাকে। জিয়াংমেইও বারবার না ঠেলতে থাকে। এভাবে তাদের মাঝে তর্ক হলে সামনের মন্ত্রী তাদের চুপ করতে বলে। তিংহুই পিছনে ফিরে মানুষদেরকে বলে, আমরা এখানে বিচার চাওয়ার জন্য এসেছি। যতক্ষণ না ন্যায় বিচার পাবো আমরা কোথাও যাব না। এরপর সে জিয়াংমেইকে বলে নিশ্চয় সে কোনো জঘন্য কাজ করার মাধ্যমে এখানে আসতে পেরেছে। তবে সে যেন বেশি চিন্তা না করে, তার পরিণতি তার আঙ্কেলের থেকেও ভয়াবহ হবে। জিয়াংমেই তো রেগে যায়। এরপর দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মন্ত্রী তাদের থামতে বলে আর মেইন গেট বন্ধ করতে বলে। মেইন গেট বন্ধ হওয়ার পর জিয়াংমে চিৎকার করে বলে তিংহুই তার সমস্ত কিছু কেড়ে নিয়েছে, তাকে সে এবার মেরেই ফেলবে। তিংহুইও বলে দেখুন, সে আমাকে চিনে, সে জিয়াংমে, কোনো আনরুলার নয়। তবে শেষমেশ তিংহুইকেই গ্রেফতার করা হয়। জিয়াংমেই বলে এটা সাজহৌ না, রাজধানী। তবে সাজহৌয়ের মতো এখানেও আমি তোমাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা রাখি। তিংহুই তার হাতে শিকল দিয়ে জিয়াংমেইয়ের গলা চেপে ধরে আর বলে তার যদি কিছু হয়ে যায় তাহলে তারাও বেশি দিন রেহাই পাবে না। মন্ত্রী তাকে জেলে নিয়ে যেতে বলে। জিয়াংমেই দাবি জানায় তাকে যেন এইবার মেরেই ফেলা হয়। এর মধ্যে সেখানে ব্ল্যাক টাইগার গ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট লু চলে আসে। সে আর জিয়াংমেই এক রুমে বসে অন্তরঙ্গ সময় কাটাতে থাকে। মন্ত্রী চলে আসলে তার সামনেও এসব চলতেই থাকে। সে তো লজ্জায় পড়ে যায়। এরপর বলে তিংহুইকে মেরে ফেলাটা ঠিক হবে না, তাকে জেলে বন্দি করেই রাখা হোক। তবে লু তাকে তার পরিবারের হুমকি দেয় আর বলে যদি নিজের পরিবারকে হারাতে না চাও তাহলে চুপচাপ আমরা যা বলেছি তাই মেনে নাও। এদিকে ইং পরীক্ষার দুর্নীতির সাথে জড়িত সকলকে গ্রেফতার করার আদেশ দেয়। তখনই নিয়ান তার কাছে জিলির চিঠি নিয়ে আসে। এটা পড়ে সে সমস্ত কিছু জানতে পারে আর তখনই শিক্ষা অধিদপ্তরে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে জেলের ভিতর জিয়াংমে তিংহুইকে অত্যাচার করছিল। তিংহুই বলে সাহস থাকলে আমাকে একবারে মেরে ফেলো, এরপর দেখো তোমাদের সাথে কি হয়। জিয়াংমে তার কথায় পাত্তা না দিয়ে তার উপর আরো টর্চার করতে থাকে। এক পর্যায়ে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে সকলকে বলে এখানে আগুন লাগিয়ে দিয়ে চলে যেতে, যেন মনে হয় সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এমনটাই করা হয়। তবে তিংহুইও হার মানার মেয়ে না। সে কোনো রকম জেল ভেঙে পালানোর চেষ্টা করে। তবে সে লুয়ের হাতে ধরা পড়ে যায়। লু তাকে মেরে ফেলতে নেয়, তবে জিয়াংমে ছুরি বের করে তাকে নিজের হাতে মারার জন্য। এর মধ্যে তিংহুই তাদের আগুন দিয়ে ভয় দেখাতে থাকে। তারা পিছু সরে গেলে সে কোনো রকম পালিয়ে বাইরে চলে আসে।
তবে এখানেও তাকে তারা ধরে ফেলে আর মারতে চেষ্টা করে। এর মধ্যে ইংরা সেখানে চলে আসে। নিয়ান জিয়াংমের দিকে একটা তীর ছুঁড়ে মারলে টাইগার গ্যাংয়ের লোকেরা পালিয়ে যায়। ইং গিয়ে তিংহুইকে ধরে আর গার্ডরা জিয়াংমেইকে গ্রেফতার করে নেয়। অজ্ঞান হবার আগে তিংহুই বলে যায় তার সাথে কি কি করা হয়েছে আর সে সবকিছুর বিচার চায়। ইংও কথা দেয় সে তাকে বিচার পাইয়ে দিবে। 3 দিন পার হয়ে যায়। জিলি প্রাসাদে তিংহুইয়ের সেবা যত্ন করছিল। তার এখনো জ্ঞান ফেরেনি। জিলি যখন তার জন্য মেডিসিন বানাচ্ছিল তখন রাজা ইউনুস তাকে বলে সে আর কতদিন এখানে থাকবে। রাজার তো তাকে এখানে আনা উচিতই হয়নি। এমন একটা মেয়ে রাজার প্রাসাদে পড়ে থাকলে মানুষ কি বলবে। এর মধ্যে তিংহুইয়ের জ্ঞান ফিরে আসে। জিলি গিয়ে জিজ্ঞাসা করে সে কেমন আছে। তবে রাজা ইউনুস তো ডাইরেক্ট জিজ্ঞাসা করে সে কবে এখান থেকে যাবে। আরও বলে মহারাজ ইং এর সাথে তার যা যা কিছু হয়েছে সব যেন সে ভুলে যায়। এগুলো শুনে তিংহুই বুঝতে পারে ইং আসলে মহারাজ। জিলি ইউনুসকে চলে যেতে বলে। তিংহুই তখন জিলিকে বলে সে মহারাজ ইং এর সাথে দেখা করতে চায়। তবে জিলি বলে তার এখন বিশ্রাম প্রয়োজন কারণ সে অসুস্থ। তাছাড়া মহারাজও এখন অনেক ব্যস্ত। পরে ঠিক সময় করে সে তার সাথে দেখা করে নিবে। এরপর তিংহুই হুয়াং এর সাথে জেলে যায় জিয়াংমি এর সাথে দেখা করতে। তবে এই শয়তান মেয়ের তো তেজ এখনো কমেনি। সে মৃত্যুর মুখে এসেও তিংহুই এর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তবে তিংহুই শান্ত গলায় বলে সে এতদিন যাদের সাথে মিলে যত রকম কাজ করেছে সমস্ত কিছু যদি লিখিত জমা দেয় তাহলে সে বেঁচে যেতে পারে। তবে জিয়াংমি তখনও ভাব দেখাতে থাকে। তিংহুই বলে তোমাকে বেঁচে যাওয়ার একটা সুযোগ দিতে চেয়েছিলাম, তুমি যখন নিলেই না ঠিক আছে। তখনই জিয়াংমি তার পা ধরে বসে আর বলে আমি বাঁচতে চাই, আমার মা বলেছে আমাকে বাঁচতে হবে, আমি লিখিত জমা দিব। এরপর সে সমস্ত কিছু লিখে জমা দেয়। সে কিভাবে টাইগার গ্যাংয়ের সাথে হাত মিলিয়েছে, টাইগার গ্যাং কি, তারা এই পর্যন্ত কি কি খারাপ কাজ করেছে সমস্ত কিছু। কিন্তু এরপরেও ইং তার মৃত্যুদণ্ডের আদেশ তুলে নেয় না। তবে তার মৃত্যু সহজ করার 2টা উপায়ের মাঝে বেছে নেওয়ার সুযোগ দেয়। হয় সে বিষ পান করবে, না হলে গলায় দড়ি দিবে। জিয়াংমি তো রেগে তিংহুইকে মিথ্যাবাদী বলতে থাকে আর বলে আমি মরে ভূত হয়ে এসে হলেও তোমাকে শেষ করে দিব, টাইগার গ্যাংও তোমাকে ছাড়বে না। তবে তিংহুই বলে আমি এখন আর মৃত্যুকে ভয় পাই না। এদিকে পরিস্থিতি খারাপ ছিল, তাই সে মন্ত্রীও নিজের সমস্ত কুকীর্তি স্বীকার করে একটা চিঠিতে লিখে নিজে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। খবর ব্ল্যাক টাইগার গ্যাংয়ের লিডারের কাছে আসে। সে তার অ্যাসিস্ট্যান্ট লুকে শাস্তি দেবে বলে ঠিক করে। তবে ভালো কথা হচ্ছে সেই মন্ত্রী তাদের গ্যাংয়ের ব্যাপারে বেশি কিছু ফাঁস করে দিয়ে যায়নি। এখানে লিডার তো লুকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে লুয়ের ভাই তার কাছে প্রাণ ভিক্ষা চায়। এমনকি সকলের সামনে সে নিজের ভাইয়ের শরীরে লোহা পুড়িয়ে ছ্যাঁকাও দেয়। লিডার তাদের এবারের মতো ক্ষমা করে দেয় আর চলে যেতে বলে। এরপর তার কাছে আসা গোপন চিঠি পুড়িয়ে ফেলে। পরের সিনে লুয়ের ভাই মন খারাপ করে বসেছিল। তখন লিডার তার পাশে এসে বসে আর জিজ্ঞাসা করে লু এখন কেমন আছে। এরপর তার ক্ষতস্থানে লাগানোর জন্য একটা মেডিসিন দিয়ে চলে যায়। এদিকে ইং বাগানে গাছ লাগাচ্ছিল। সেখানে সেনের বাবাও ছিল। ইং বলে আসন্ন যে আরেকটা পরীক্ষা রয়েছে সেখানে তদারকি যেন ভালোভাবে হয়। সেনের বাবাও বলে ঠিক আছে। এরপর সে তিংহুইয়ের প্রাসাদে থাকা নিয়েও কথা বলে যে মানুষ উল্টোপাল্টা কথা শুরু করে দিবে। এমনিতেই চ্যান্সেলর একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। তার উপর এই তিংহুইকে নিয়ে সে যেন আবার কোনো চাল দিতে না পারে। ইং বলে কেউ যেন চিন্তা না করে, তিংহুই সুস্থ হলে তাকে সে প্রাসাদ থেকে চলে যেতে বলবে। আড়াল থেকে তিংহুই এই কথাগুলো শুনে ফেলে আর তার মনটা খারাপ হয়ে যায়। পরের সিনে দেখি ইং এর ফেরার পথে বৃষ্টির মধ্যে সে মদ খেয়ে মাতলামি করতে থাকে। ইং দূর থেকে এসব দেখে আর বুঝতে পারে হয়তো তিংহুই লুকিয়ে তার কথা শুনে নিয়েছে। সে তাকে নিজের রাগ বের করার কিছুটা সময় দেয়।
এরপর ভাবে যে না, এত লম্বা সময় বৃষ্টিতে ভিজলে সে আবারও অসুস্থ হয়ে যাবে, তাই তাকে নিয়ে রুমে শুইয়ে দেয়। এরপর চিকিৎসককে ডেকে আবার চেকও করায় যে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়লো কিনা। সব ঠিক আছে জানার পর সে সবাইকে চলে যেতে বলে। সবাই যাওয়ার পর তিংহুই উঠে বসে। এরপর সে ইংয়ের সামনে নত হয়ে তাকে সম্মান প্রদর্শন করে। এটাই তো করা উচিত, কারণ ইং তো রাজা আর সে তো একটা সাধারণ মেয়ে। এরপর সে মাতাল অবস্থায় আবোল তাবোল ভাবে তাকে মনের অনেক কথা বলে। ইংও চুপচাপ সেগুলো শোনে। যাক, এবার পরদিন থেকে চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি শুরু হয়। এই পরীক্ষায় ফাইনাল পরীক্ষা, এটা একদম রাজসভায় রাজার সামনে নেওয়া হবে এবং এর ফলাফলের উপর ভিত্তি করে সরাসরি যারা পাশ করেছে তাদের রাজসভায় পদ দিয়ে দেয়া হবে। যাক, এবার পরদিন জিলি বাড়ি থেকে বের হলে সেন আর নিয়ান তার জন্য অপেক্ষা করছিল। সেন মজা করে বলে জিলিকে তিংহুইকে নিয়ে একটুও জেলাস ফিল করছে না। সে তো ছোটবেলা থেকে ইংয়ের সাথে বড় হয়েছে, তারই তো এই রাজ্যের রানী হওয়ার কথা। তবে জিলি বলে সে ইংকে কখনোই তেমন চোখে দেখেনি। এখানে আমরা নিয়ানের হাবভাব দেখে বুঝতে পারি সে জিলিকে পছন্দ করে, তবে সাহস করে বলতে পারছে না। যাক, এবার এখান থেকে জিলি যায় তার মাস্টার ভাইস চ্যান্সেলর গুচিং এর সাথে দেখা করতে। তার স্টুডেন্টদের মধ্যে দ্বিতীয় পরীক্ষায় যারা পাশ করেছে সে তাদের সবাইকে কলমকালি উপহার দেয়, তবে জিলিকে উপহার দেয় মূল্যবান সিল। বাকিরা তো এতে জেলাস হয়ে যায়। জিলিও ইতস্তত করতে থাকে। পাশ দিয়ে গুচিং এর স্ত্রী যাওয়ার সময়ও এগুলো দেখে। তার কাছেও ব্যাপারটা একদমই ভালো লাগে না। তবে গুচিং জিলিকে বলে তারপরে সেই এই একাডেমির দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখে, তাই তাকে সেই সিল দিয়েছে। তবে তার হাবভাব দেখে বোঝা যায় সে হয়তোবা জিলিকে রোমান্টিক্যালি পছন্দ করে। এই ব্যাপারটা তার স্ত্রীও বুঝতে পারে, তাই সে সেখানে গিয়ে স্বামীর সাথে ঘেঁষে ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করে। সে জিলিকে নিজের প্রতিদ্বন্দ্বীও মনে করতে থাকে। এবার সবাই চলে গেলে গুচিং তার স্ত্রীর এমন আচরণের জন্য তাকে কথা শুনিয়ে দেয়। পরদিন চ্যান্সেলর বাকিদের নিয়ে এই মেয়েদের পরীক্ষার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় আর এটাকে বয়কট করে। তবে ইংও বলে আমি এখানকার রাজা, আমার কথার কি কোনো দাম নেই? আমি কি কোনো সিদ্ধান্তই নিজের মতো করে নিতে পারবো না? চ্যান্সেলর বলে ছোট থেকে আপনাকে আমি মানুষ করেছি, আপনি এখনো ভালো করে বড় হননি, এখনো কিছু জিনিস আপনি বোঝেন না। এরপর তার অনুমতি ছাড়াই সে ঘোষণা করে দেয় মেয়েদের এই পরীক্ষা চিরতরে বাতিল করা হলো। এই ব্যাপারটাতে ইং অনেক বেশি রেগে যায়। সে তার পূর্বপুরুষদের মেমোরিয়ালের সামনে বসে প্রতিজ্ঞা করে এই চ্যান্সেলরকে সরানোর একটা রাস্তা সে বের করবেই। এরপর সে লাইব্রেরিতে গিয়ে আইনের বই খুঁজতে থাকে। সে সবাইকে বের হয়ে যেতে বলে, তবে তিংহুই লুকিয়ে থেকে যায় আর তাকে বই খুঁজে বের করে দেয়। তার মানা করার পরেও তিংহুই এখানে রয়ে গেছে বলে সে তো আরো রেগে যায়। তবে তিংহুই বলে এই পরীক্ষা বাতিল হলে আমারও অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর আমি জানি আপনি কি করতে চান, তাই আমাকে আপনাকে সাহায্য করতে দিন। এদিকে গুচিং এর স্ত্রী তাকে রাতে একসাথে খাবারের আমন্ত্রণ জানায়। প্রথমে মানা করলো, পরে গুচিং ঠিকই খেতে আসে। এখানে কথায় কথায় আবারও জিলির কথা উঠলে গুচিং অদ্ভুত আচরণ করতে থাকে। গুচিং এর স্ত্রী শরবতের সাথে নেশাদ্রব্য মিশিয়ে আজ স্বামীকে নিজের কাছে রাখতে চায়, তবে গুচিং এটা ধরে ফেলে আর রেগে চলে যায়। এদিকে ইং বলে যদি সমস্ত নারী শিক্ষার্থীরা একসাথে মিলে একটা আবেদনপত্র লিখে জমা দেয় তাহলে হয়তো এই সিদ্ধান্ত সরানো যেতে পারে। তিংহুই নিজের দায়িত্ব নেয় সবাইকে রাজি করানোর। পরের সিনে সে জিলির সাহায্য নিয়ে গুচিংকেও এ ব্যাপারে সাহায্য করতে রাজি করানোর চেষ্টা করে। গুচিং প্রথমে রাজি হয় না, সে জিলিকেও এসব থেকে দূরে থাকতে বলে। তবে জিলি আর তিংহুই দুজনে মিলে বোঝানোয় অবশেষে সে রাজি হয়েই যায়। এবার পরদিন তাদের এই আন্দোলনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের সবাইকে নিয়ে তিংহুই চ্যান্সেলরের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। চ্যান্সেলর তার গার্ডকে দিয়ে সকলকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ারও চেষ্টা করে।
তবে সবকিছু উপেক্ষা করে তিংহুই নিজের রক্ত দিয়ে সেই আবেদনপত্রে সই করে। এরপর বাকি স্টুডেন্টরাও এক এক করে সই করে দেয়। তাদের এত তেজ দেখে চ্যান্সেলরও নিজের সিদ্ধান্ত উঠিয়ে নিতে বাধ্য হয়। এবার রাতের বেলা তিংহুই তাদের এই ছোট্ট জয়কে উদযাপন করার জন্য ইংকে সিটি টাওয়ারের উপরে একসাথে চাঁদ দেখার আমন্ত্রণ জানায়। পরের দিনে তারা টাওয়ারের উপরে ছিল। পুরো শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে তিংহুই ইংকে ওয়াইন অফার করে। ইংয়ের তার বাবার কথা মনে পড়ে যায়, যে তাকে বলেছিল সবসময় সাহস নিয়ে চলতে। যাই হোক, এখানে তিংহুই ইংকে বলে পরীক্ষার প্রস্তুতির জন্য সে প্রাসাদের বাইরে যেতে চায়। আরও বলে যদি সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে তাকে যেন পরিদর্শন দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। এই কথাটা শুনে ইং রেগে যায়। পরীক্ষা এখনো শুরুই হলো না, আর সেই পরীক্ষায় পাশ করার পর শর্টকাটে বড় একটা পদে যাওয়ার জন্য সে পার্সোনালি ইংয়ের কাছে অনুরোধ করছে। সে তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। ইংয়ের এমন রূপ দেখে তিংহুই তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে জিলি যখন পড়াশোনা করছিল, শেন আর নিয়ান তাকে দেখতে আসে। এখানে হঠাৎই ক্ষুধার জন্য জিলির পেট ডেকে ওঠে। শেন যেন এটার কারণে জিলিকে নিয়ে মজা করতে না পারে, তাই নিয়ান তাকে ধরে বাইরে নিয়ে যায়। এরপর সে নিজে অনেক কষ্ট করে কিছু একটা রান্না করে নিয়ে আসে, যেটা খেয়ে জিলি তো খুশি হয়ে যায়। আর জিলিকে খুশি দেখে নিয়ানও খুশি হয়ে যায়। এবার পরদিন সে চোখে কাপড় বেঁধে সৈন্যদের সাথে লড়াইয়ের প্র্যাকটিস করছিল। তখনই সেখানে ইং আর হুয়াং আসে। ইং তার লড়াইয়ের প্রশংসা করে। এরপর তাকে আদেশ করে গোপনে একটা ছোট সৈন্যদল প্রস্তুত করে রাখতে, যেন বিপদে কাজে লাগতে পারে। পরীক্ষার দিন চলে আসে। সমস্ত পরীক্ষার্থীরা রাজসভায় ইং এর সামনে বসে পরীক্ষা দেয়। এরপর সবাই যখন রেজাল্টের জন্য অপেক্ষা করছিল, তখন ফুজি তিংহুইকে বলে বেশি চিন্তা করো না, রিল্যাক্স হয়ে যাও। তবে তিংহুই বলে আমি রিল্যাক্সই আছি, তুমি রিল্যাক্স হও আর আমার হাতে চিমটি কাটা বন্ধ করো। তখনই তিনজনের রেজাল্ট নিয়ে আসা হয়। একে একে তিনজনকে ডিগ্রি দেওয়ার পর তারা চলেও যায়। ফুজি আর তিংহুই তো মন খারাপ করে ফেলে। এবার কি তিংহুই আসলেই পারলো না? তিংহুই ফুজিকে জানায় সিটি টাওয়ারের উপরে সে কিভাবে ইংকে রাগিয়ে দিয়েছিল। হতে পারে সেই রাগটাই সে এভাবে তিংহুইয়ের উপর ছাড়লো। এবার তার কি হবে? তখনই হুয়াং নিজে রাজার পক্ষ থেকে বিশেষ ডিগ্রি নিয়ে আসে, যেটা কিনা তিংহুইয়ের জন্য ছিল। সে টপ স্কলার হয়ে গিয়েছে। এই ডিগ্রি হাতে নেয়ার সময় তার চোখে আনন্দের অশ্রু চলে আসে। সে সকলকে বলে সে করে দেখিয়েছে। পরের দিনে এই খবর চ্যান্সেলরের কাছেও পৌঁছে যায়। সে তার সাথের মন্ত্রীকে নিয়ে পরিকল্পনা করে তিংহুই যেন কোনো বিশেষ পদ না পেতে পারে, আর কোনোভাবে একটা বাহানা দিয়ে যেন তাকে সাজহতে পাঠিয়ে দেয়া হয়। পরের দিনে তিংহুই টপ স্কলার হিসেবে রাস্তা দিয়ে মানুষের অভিনন্দন নিতে নিতে যাচ্ছিল। পাশ থেকে ফুজিও তাকে অভিনন্দন জানাতে থাকে, এমনকি তার জন্য কয়েকটা ব্যানারও বানিয়ে আনে। তার সাফল্যে বন্ধুকে এত খুশি দেখে সে তো ইমোশনাল হয়ে যায়। ওই সময় আমরা দেখি রহস্যময় কেউ একজন তিংহুইয়ের উপর নজর রাখছিল, যার চেহারা আমরা দেখতে পাই না। পরের সিনে ফুজি একটা দোকান দেখে বের হয়। সে এখানে বোফেং হাউসের মতোই একটা হোটেল খুলতে চায়। তবে সেখানকার লোকটা জানায় এখানে কোনো ব্যবসা শুরু করতে হলে ট্যাক্স অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে আগে। সে যখন জানতে পারে এই অফিসার আসলে শেন, তার তো খবর হয়ে যায়। সাজ হতে এইকেই তো সে হোটেল থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। এখন এর পিছন পিছন ঘুরতে হবে অনুমতির জন্য। এদিকে শেন পাশের একটা হোটেলে ঢুকলে দুইটা মেয়ে তো তার উপর হামলে পড়ে। তারা দুজনে তার সাথে ভাব করার চেষ্টা করছিল। বেচারা শেন এদের মাঝে পড়ে কিছু কইতেও পারে না, সইতেও পারে না। তখনই ফুজি এক চিৎকার মেরে ঢোকে আর বলে, নির্লজ্জ, সাজুতে বসে আমার সাথে জীবন কাটানোর কথা বলে এখন এখানে কি করছো? মেয়ে দুইটা তো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে এই ফুজি কে।
ফুজি বলে, কে আবার? আমি তার ফিয়ন্সে। এটা শুনে ওই মেয়ে দুটো সেনের দুই গালে দুটো থাপ্পড় লাগিয়ে দিয়ে চলে যায়। বেচারা সেন কিছু তো বুঝতেই পারে না, মাঝখান থেকে দুটো থাপ্পড় খেয়ে যায়। এদিকে ফুজি আবার বলতে থাকে, দেখো এদের হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম, এখন তুমিও আমার একটা উপকার করো। সেন বলে, কি? ফুজি বলে যে তার বিজনেস পারমিট লাগবে। তখন সেন বলে, সবাই যেভাবে আবেদন করে পায় তুমিও সেভাবেই পাবে, কোনো বিশেষ ছাড় নেই। ফুজি বলে, আমি তো তোমার উপকার করেছি। সেন বলে, তোমার জন্য দুটো থাপ্পড়ও তো খেয়েছি। ফুজি তখন তাকে বিভিন্ন ঘুষ দিতে থাকে, এই কয় বোতল ওয়াইন, সেই কয় বোতল ওয়াইন। সেন তো মানেই না। ফুজি বলে, ঠিক আছে, ওয়াইনের সাথে পুরো এক টেবিল ভর্তি আমার হাতের রান্না, এর থেকে বেশি দিতে পারবো না। সেন ফাইনালি মানে। ফুজি তখন তাকে ছোট্ট করে একটা গালি দেয়। সেন বলে, কি বললে? ফুজি তখন চিৎকার মেরে ওই গালিটা দিয়ে পালিয়ে যায়। এদিকে নিয়ান জিলির জন্য অপেক্ষা করছিল। তখনই গুচিং তাকে বাড়িতে নিয়ে আসে। তাদের দুজনকে একসাথে দেখে নিয়ানের তো ভালো লাগে না। সে জিলিকে বলে, দ্রুত ভিতরে চলো, তুমি পরীক্ষায় পাশ করেছো সেই জন্য বাবা মা অনেক কিছু ভালো ভালো রান্না করেছে। এরপর সে গুচিংকেও বলে যে আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে, আপনারও দ্রুত বাড়ি যাওয়া উচিত। এসব বলে সে জিলিকে ভিতরে নিয়ে যায়। পরের সিনে দেখি সবাই একসাথে খেতে বসে। এখানে আমরা জানতে পারি এই নিয়ান হয়তোবা এই সেন পরিবারের পালক ছেলে ছিল। যাক, এখানে সেনের বাবা তো সেনকে অপমান করতে থাকে যে সে একজন কোর্ট অফিসার, সেই মতো তো সে চলেই না। জিলি ভাইয়ের সাইড নিয়ে বলে যে বাবা সে এমনিতে হাসি দুষ্টুমি করলো, যখন কাজের সময় আসে তখন ঠিকভাবেই কাজ করে। সেন বলে, বোন তুমি ভাইয়ের হয়ে কথা বললে? জিলি হেসে দেয়। কিন্তু সেনের বাবা তো তাও থামে না, তাকে একের পর এক অনেক কথা শোনাতে থাকে, এমনকি তাকে নিয়ানের সাথেও তুলনা দেয়, আর বলে এই তিন ভাই বোনের মধ্যে তুমি সবার বড়, অথচ তোমাকে নিয়ে আমাদের বেশি চিন্তা করতে হয়। সেন তো রাগ করে উঠে চলে যায়। তখন মা বাবাকে বলে, তুমি কেন সবসময় সেনের সাথে এমন করো? বাবা বলে সে মহারাজের অনেক কাছের বন্ধু, মহারাজও তাকে বিশ্বাস করে অনেক বড় বড় দায়িত্ব দিয়ে রেখেছে। এসব কারণে কোর্টের বিভিন্ন ষড়যন্ত্রের মুখে পড়বে সে। ভবিষ্যতে যেন এগুলোর মোকাবেলা করতে পারে, সেজন্যই আমি তাকে ছোটবেলা থেকে এমন কঠোরভাবে মানুষ করে এসেছি আর এখনো করে যাচ্ছি। এদিকে দিনের পর দিন কেটে যায়। তিংহুই বাড়িতে বসে তার নতুন দায়িত্বের জন্য অপেক্ষা করতে থাকে, তবে কোনো ফরমান আসে না। কিন্তু আজ অবশেষে একটা ফরমান এসেছে। তারা তো খুশি হয়ে সেটা পড়ছিল, তবে সেখানে লেখা তিংহুই যেন সাজ হতে ফিরে যায় আর তার দায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সে তো বুঝতে পারে এটা নিশ্চয়ই চ্যান্সেলরের কাজ। তখনই আরেকটা খবর আসে, চ্যান্সেলর তাকে প্রাসাদে ডেকেছে। ফুজি তো তাকে বারবার যেতে মানা করছিল, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। তবে তিংহুই বলে, আমি যদি না যাই তাহলে এটাকেও আমার বিরুদ্ধে কাজে লাগানো হতে পারে। এদিকে ইং নতুন স্কলারদের সাথে একসাথে ড্রিঙ্ক করছিল। তখনই তিংহুই সেখানে আসে। আর সে বুঝতে পারে তাকে চ্যান্সেলর নয়, রাজা নিজে ডেকে পাঠিয়েছে। ইংও এটা স্বীকার করে। সে তিংহুইকে পরীক্ষা করার জন্য চ্যান্সেলরের নাম করে ডেকে পাঠিয়েছিল। সে যেহেতু সাহস করে একা একা এসেছে, তার মানে সে বড় দায়িত্ব নেয়ার যোগ্যতা রাখে। এরপর তাকেও গিয়ে একটা সিটে বসতে বলে। তখনই চ্যান্সেলর সেখানে চলে আসে আর বলে, আমি কি জানতে পারি এই বুড়ো মন্ত্রীর নাম করে কেন একজনকে ডেকে পাঠানো হয়েছিল? অন্তত মহারাজ এর আগে আমাকে একবার জিজ্ঞাসাও করতে পারতেন। আর আপনি এত মানুষের সামনে এভাবে ড্রিঙ্ক কেন করছেন? আমি তিনটা রাজার রাজত্ব দেখেছি, তবে আপনার মতো এমন বেপরোয়া রাজা একটাও দেখিনি। তখন তিংহুই বলে ওঠে, আপনার নাম নিয়ে আমাকে ডাকার জন্য মহারাজ অনুমতি নেয়নি বুঝলাম, কিন্তু আপনি কি আমাকে সাজহতে পাঠিয়ে দেওয়ার আদেশ করার আগে মহারাজের অনুমতি নিয়েছিলেন? ইং তো রেগে যায়। কিসের সাজহতে পাঠাবে তিংহুইকে? তাকে সে নিজে চুজ করেছে।
এরপর সে সেখানে দাঁড়িয়ে তিংহুইকে পরিদর্শন অধিদপ্তরের প্রধান বানিয়ে দেয় আর জিলিকে বানিয়ে দেয় তার অ্যাসিস্ট্যান্ট। চ্যান্সেলর এর বিরোধিতা করতে থাকে। তখন ইং তার দিকে তলোয়ার ধরে আর বলে, এত বাহানা না করে সোজা বলে দিন না আপনি রাজা হতে চান। এরপর তাকে শাস্তি দিয়ে আরো ভয় দেখায়। চ্যান্সেলর তো এতে আরো বেশি রেগে যায়। তখন ইং হেসে বলে, আরে আমি তো মজা করছিলাম, আপনি কি এটা সিরিয়াস ভেবে নিলেন? তোমরা সবাই কি এটাকে সিরিয়াস ভেবে নিয়েছো? হুয়াং মাতাল ইংকে নিয়ে সেখান থেকে চলে যায়। চ্যান্সেলর তো রাগীভাবে তিংহুইকে দেখতে থাকে আর তিংহুইও তার দিকে তাকিয়ে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই ইং তো আসলে এতক্ষণ মাতাল হওয়ার ভান করছিল। হুয়াং তাকে বলতে থাকে, অনেক রাত হয়েছে, তিংহুই কি এখন সত্যিই দেখা করতে আসবে? একটু পর তিংহুই ঠিকই দেখা করতে আসে। সে ভিতরে গেলে ইং জিজ্ঞাসা করে, এত রাতে তুমি এখানে কি করছো? তিংহুই বলে, কারণ মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছে। ইং বলে, আমি আবার কখন তোমায় ডাকলাম? তিংহুই বলে, যদি মহারাজ ডেকে না থাকেন তাহলে আমি চলে যাচ্ছি। তখন ইং তার কাছে আসে আর বলে, সিটি টাওয়ারের উপর যখন তুমি সরাসরি আমাকে পদের কথা বলেছিলে তখন আমি ভয় পেয়েছিলাম তুমি এই পদের যোগ্য কিনা, তাই আমি ওইভাবে আচরণ করেছিলাম। কিন্তু আজ তোমাকে পরীক্ষা করার পর তুমি প্রমাণ করে দিলে যে তুমি আসলে এই পদের যোগ্য। তিংহুই বলে, সেই টাওয়ারের উপর আপনি পরোক্ষভাবে আমাকে এই পদ দিতে মানা করে চলে গিয়েছিলেন, তারপর আজ সবার সামনে আমাকে ঠিক সেই পদটাই দিয়ে দিলেন, তাও আবার মাতাল হওয়ার ভান করে। চ্যান্সেলর মানা করার পরেও আপনি শোনেননি। মাঝে মাঝে আপনার মাথায় কি চলে আমি কিছু বুঝতে পারি না। ইং বলে, পরিদর্শন অধিদপ্তরের প্রধান, এই পদটাই কি তুমি আমার কাছে চাওনি? সেটাই তো তোমাকে দিয়ে দিয়েছি। চ্যান্সেলরের উপরে তোমার ক্ষমতা, তাহলে এখন আর কি চাই? এখানে বলে রাখি, পরিদর্শন অধিদপ্তরের কাজ হচ্ছে কোনো জায়গায় দুর্নীতি দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। এবার সেটা যেই করুক, এমনকি চ্যান্সেলরও কোনো দুর্নীতি করলে তার বিরুদ্ধে তিংহুই পদক্ষেপ নিতে পারবে। যাক, এখানে তিংহুই বলে, আপনার দয়া দূর থেকে দেখতে তো দয়া মনে হয়, কিন্তু কাছ থেকে দেখলে সেটা আসলে একটা টোপ। আপনি সবার সামনে আমাকে এভাবে প্রমোট করে দিয়ে চ্যান্সেলরের টার্গেট বানিয়ে দিলেন। তবে চিন্তা করবেন না, এই দেশের জন্য আর এই পদের জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতেও প্রস্তুত। এরপর সে ব্ল্যাক টাইগার গ্যাং নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য ইংয়ের কাছে অনুমতি চায়। ইং বলে, সেটার জন্য আমি অলরেডি একটা দলকে কাজে লাগিয়ে দিয়েছি, তবে অনেকদিন হবার পরও তারা আমাকে কোনো বিশেষ তথ্য দিতে পারেনি। যাও, তোমার বুদ্ধি দিয়ে আমাকে অবাক করে দেখাও। তিংহুই বলে, এই কাজের জন্য আমার দল আমি নিজে তৈরি করতে চাই। ইং বলে, একটা শর্তে, যদি সেন আর নিয়ান তোমার দলে থাকে তাহলে। তিংহুইও রাজি হয়ে যায়। এদিকে দেখি ব্ল্যাক টাইগার গ্যাং গ্রামের কবরস্থানে গিয়ে বিভিন্ন কবর খুঁড়ে খুঁড়ে কফিনের ভিতর থেকে মূল্যবান জিনিস সহ সেই লাশের হাড়গুলো পর্যন্ত রেখে দিচ্ছিল। গ্রামবাসীরা যখন এ ব্যাপারে জানতে পারে তারা প্রতিবাদ করার চেষ্টা করে, তবে তারা তো দু একজনকে ধরে মেরেই ফেলে বাকিদের ভয় দেখানোর জন্য। তখন একজন ধনী লোক লুয়ের ভাইকে অনেকগুলো টাকা দেয়। ভাই বলে, এখন যে পরিবারগুলো টাকা দিবে তাদেরকে তাদের প্রিয়জনের হাড় ফিরিয়ে দেয়া হবে, কিন্তু এই লাশগুলোকে এই কবরস্থানে রাখার বিনিময়ে তাদের প্রতি বছর মোটা অঙ্কের টাকা দিতে থাকতে হবে। পরদিন তিংহুই রাজসভায় অংশগ্রহণের জন্য প্রাসাদে পৌঁছে যায়। আজকে তার প্রথম দিন, তাই সেন তাকে ইচ্ছে মতো ভয় দেখাতে থাকে, তবে তিংহুই এতে পাত্তাই দেয় না। সেদিন বিকেলবেলা জিলি অনেক চিন্তায় ছিল। সে শান্তশিষ্ট পরিবেশে বড় হয়েছে নোবেল ফ্যামিলির একটা মেয়ে, সে কিভাবে পরিদর্শন অধিদপ্তরের ডিউটি করবে? তবে আনিয়ান আর সেন মিলে তাকে বোঝায় আর সাহস দেয়। এবার রাতের বেলা ইং, হুয়াং, সেন আর নিয়ান একসাথে গোসল করছিল। এখানে তারা চারজন সমস্ত পদবি ভুলে গিয়ে ছোটবেলার মতো মজা করে।
পরদিন টিংহুই তাদের জন্য বরাদ্দ করা অফিসের সামনে দাঁড়িয়েছিল। তখন জিলিও সেখানে তার জিনিসপত্র নিয়ে পৌঁছে যায়। সে তো টিংহুইকে একটা ফুলের টবও উপহার দেয়। এরপর তারা দুইজন যখন বাড়ির ভেতরে ঢুকে সেটার অবস্থা তো দেখার মতো ছিল। টিংহুই তো জিলিকে আরাম করতে বলে নিজে কাজে নেমে পড়ে। জিলি বলে আমি সাফাই করার জন্য কিছু মানুষ ডেকে আনি, তবে টিংহুই মানা করে দেয়। তখনই ওপর থেকে জিলির মাথায় কিছু পড়তে নিলে টিংহুই তাকে বাঁচিয়ে নেয়। দেখা যায় উপরে চিং নামের একটা ছেলে ছিল। এই ছেলে মূলত নোবেল লেডিদের কাছে সুগন্ধি সহ আরো কাজের জিনিস বিক্রি করত। সে মেয়েদেরকে সমানে উল্টাপুল্টা পাম দিয়ে তার জিনিস তাদের কাছে বিক্রি করত। একদিন তো সে টিংহুইকেও নিজের কথার জালে ফাঁসাতে চেয়েছিল, তবে টিংহুই তো তাকে হুয়াংয়ের কাছে ধরিয়ে দিয়েছিল। যাক, এখানে টিংহুইকে বলে আমি জানতে পেরেছি আপনি সম্রাটের কাছ থেকে অনুমতি নিয়েছেন নিজের দল নিজেই বানানোর জন্য। আমাকেও আপনার দলে নিয়ে নিন। টিংহুই তো তাকে মানা করে দেয় আর চলে যেতে বলে। তখন চিং বলে আমি এখানে আপনাদের উপকারেই এসেছিলাম। এই বাড়িটা একটা ভূতুড়ে বাড়ি। এখানে কত শত অপরাধীদের নিয়ে এসে শাস্তি স্বরূপ মেরে ফেলা হয়েছিল। এরপর থেকে তাদের অতৃপ্ত আত্মা এখানেই ঘুরে বেড়ায়। এইসব শুনে জিলি তো ভয়ে অজ্ঞান হয়ে যায়। চিং তখন তার জ্ঞান ফেরানোর জন্য তাকে একটা বিশ্রী গন্ধ শোকায়। এরপর ভূত থেকে দূরে রাখবে এই বাহানা দিয়ে সে তার কাছে একটা ব্রেসলেটও বিক্রি করার চেষ্টা করে। তবে টিংহুই তাকে চোখ গরম দেখালে সে বলে না না, এই ব্রেসলেটটা উপহার স্বরূপই রেখে দিন। এরপর সে তাদেরকে বলে আমাকে রাখলে আপনাদের উপকারী হবে। আমি মন্ত্রবিদ্যা জানি, সুগন্ধি বানাতে জানি, রান্না করতে জানি, ছোটখাটো ডাক্তারিও জানি, এমনকি যে কোনো তালাও খুলে ফেলতে পারি। এরপর সে তার আনুগত্য প্রমাণের জন্য একটা মেডিসিন বের করে খেতে নেয়, তবে হুয়াং তার হাত থেকে নিয়ে সেটা খেয়ে ফেলে। তারা তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। হুয়াং বলে সে এখানে তাদের সিকিউরিটি টোকেন দিতে এসেছে। টোকেন নেয়ার পর টিংহুইরা জিজ্ঞাসা করে আপনার কি কোনো রকম লাগছে না? সে বলে না তো। তখনই তার কণ্ঠ মেয়েদের মতো হয়ে যায়। সে তো রেগে চিংকে ধরে নিয়ে যেতে চায়, তবে চিং বলে আমার কি দোষ, আমি কি দিয়েছি নাকি, আপনি নিজেই আমার হাত থেকে নিয়ে খেয়ে ফেলেছেন। টিংহুইও বলে তাকে ছেড়ে দিতে, আরও জানায় সে তার দলের লোক। হুয়াংও বাধ্য হয়ে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরের সিনে কর্মচারী দিয়ে বাড়ি মেরামত করা হচ্ছিল। কেউ পেছন থেকে টিংহুইকে দেখছিল। টিংহুইও এটা ফিল করতে পারে, তবে বুঝতে পারে না কে তাকে দেখছে। একটু পর চিং তাদের জন্য রান্না করে নিয়ে আসে। তারা তিনজন যখন খেতে বসে তখন জেলে খাচ্ছিল না, তার বেছে বেছে খেতে হয়। চিং বলে ঠিক আছে, আপনি বলে দিন কি কি খান না, এরপর থেকে সেগুলো মাথায় রেখে আমি রান্না করব। তারা দুইজন তো মনে করেছিল জিলির হয়তো কোনো খাবারে অ্যালার্জি থাকতে পারে, তবে জিলি তো বলছিল এই সবজি এই অ্যাঙ্গেলে কাটতে হবে, এই সবজি এরকম পাতলা হতে হবে, সেরকম হতে হবে। এইসব শুনে তো তারা হা করে তাকিয়ে থাকে। জিলিও অপ্রস্তুত হয়ে বলে ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নিব। এবার পরের সিনে দেখে তারা তিনজন পোস্টার আর ঘন্টা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল। টাইগার গ্যাংয়ের অপরাধের প্রমাণ যে দিতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে। তবে শহরের লোকেরা বলছিল একটা মেয়েকে দায়িত্ব দেয়া হয়েছে, তাহলে গুরুত্বপূর্ণ কিছু না। এইভাবে সবাই তাদের ইগনোর করে চলে যাচ্ছিল। এসবের মধ্যেই টিংহুইয়ের একটা মেয়ের চোখে চোখ পড়ে। মেয়েটা তো দ্রুত সেখান থেকে চলে যায়। টিংহুইরাও তার পিছু করতে থাকে। মেয়েটা বাড়ি এসে তার আহত স্বামীকে বলছিল টাকা জোগাড় করতে পেরেছি, তবে এগুলো যথেষ্ট হবে না। এর মধ্যে টিংহুইরা সেখানে চলে আসে। তারা তো তাদের চলে যেতে বলে, তবে টিংহুই বলে তোমাদের কি সমস্যা আমাদের খুলে বলো। মেয়েটা তো ইতস্তত করতে থাকে, তবে ছেলেটা সবকিছু বলে দিতে চায়। আসলে এই ছেলেটার দাদি মারা গিয়েছে আজকে 2 দিন হয়ে গিয়েছে, কিন্তু তার লাশ তারা কবর দিতে পারছে না, কারণ সেখানে ব্ল্যাক টাইগার গ্যাং আস্তানা বেঁধে রয়েছে।
তারা তাদের কাছে দাদিকে কবর দেওয়ার জন্য একটু জায়গা চাইতে গিয়েছিল। তবে তারা তো অনেক টাকা দাবি করেছে আর এই মেয়ের স্বামীকে অনেক মারধরও করেছে। বাড়ির বেশিরভাগ মূল্যবান জিনিসই বিক্রি করা হয়ে গিয়েছে, কিন্তু তারপরও তারা সেই পরিমাণ টাকা জোগাড় করতে পারেনি, তাই লাশটাও কবর দিতে পারছে না। মানুষ কতটা জঘন্য হলে এই কবরস্থানের মতো একটা জায়গায়ও এরকম কাজ করে। টিংহুই মনে মনে আবারও প্রতিজ্ঞা করে এই গ্যাংকে সে ধ্বংস করে দিবে। রাতের বেলা ইং সেনের সাথে প্রাসাদের বাইরে আসে। সেন তাকে সিতুসুয়ের সাথে দেখা করাতে তার হোটেলে নিয়ে যায়। এই বেটা সেনকে শহরের সমস্ত মেয়েরা চিনত, এমনকি সিতুসুইও। সে ইংকে তার কাছে নিজের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়ে চলে যায়। সিতুসুয়ের রুমের পরিবেশটা অনেক সুন্দর ছিল। সে এখানে যখন বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে তখন ইং তো আরো ইমপ্রেস হয়ে যায়। এরপর সে তাকে চা সার্ভ করে। এখানে তার কিছু কথা শুনে ইং বুঝতে পারে এই মেয়েটা যেমনই সুন্দরী আর ট্যালেন্টেড তেমনই চালাক। এদিকে নিচতলায় ইং মহিলা বাহিনীর সামনে তার ট্যালেন্ট দেখাচ্ছিল। তখনই সেখানে ফুজি আসে আর অনেকগুলো ছেলেদের সাথে ব্যবসা নিয়ে কথা বলতে থাকে। সেন তো একটু রেগে রেগে যায়। এর মধ্যে ফুজিও তাকে এতগুলো মেয়েদের মাঝে লক্ষ্য করে ফেলে আর এসে বলতে থাকে তার ক্যারেক্টার কত ঢিলা। সেন উল্টো প্রশ্ন করে ফুজি হঠাৎ হঠাৎ তার আশপাশে কিভাবে চলে আসে, সে কি তাকে ফলো করে নাকি। ফুজি তো রেগে তাকে কথা শোনাতে থাকে। সেনও তাকে পাল্টা কথা শোনাতে থাকে। এই দুইটা তো একটা আরেকটাকে দেখতেই পারে না। যাই হোক, কতক্ষণ ঝগড়া করে সেন বের হয়ে আসে। বাহিরে ইং তাকে বলে সিতুসুয়ের সাথে দেখা করার পর সে বুঝতে পেরেছে মেয়েটা বড় রহস্যময়ী, তার উপর বিশেষভাবে নজর রাখতে হবে। ইংয়ের সন্দেহই সঠিক ছিল। সবাই যাবার পর সিতুসুই তার রুমে থাকা গোপন রাস্তা দিয়ে একটা জায়গায় যায়। এখানে আমরা ব্লাড মুন নামের নতুন একটা দল দেখতে পাই। এই দলের লিডার সাংগুয়ান নাকি রাজপরিবারের সদস্য ছিল। সে বহুদিন ধরে রাজ্য দখলের প্ল্যান করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সে তার গুপ্তচর ছড়িয়ে রেখেছে। সিতুসুইও তাদের একজন। এখানে সিতুসুই তাকে তিংহুইয়ের ব্যাপারেও জানিয়ে দেয় যে তাকে পরিদর্শন অধিদপ্তরের প্রধান বানানো হয়েছে। তখন সাংগুয়ান বলে হয়তো ওই তিংহুইকে আমাদের হাত করতে হবে, না হলে সরিয়ে দিতে হবে। এদের পরিবেশ আর আচরণ অনেকটাই ক্রিপি ছিল। এখন এই ক্রিপি পরিবেশের সাথে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও যেন আমি এই নতুন পর্ব ছাড়ার সাথে সাথেই তোমার কাছে সেটা পৌঁছে যায়। যাবার আগে একটা প্রশ্ন করে যাই। ইং, তিংহুই, ফুজি, সেন, জিলি, নিয়ান, এই তিনটা কাপলের মধ্যে কাদের মিল সবার আগে হবে বলে তুমি মনে করো সেটা কমেন্ট করে যেও। দেখা হবে খুব শীঘ্রই নতুন পার্টের সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।